পরবর্তী ম্যাচ নর্থ কোরিয়ার বিপক্ষে পিটার বাটলার সেই ম্যাচে কোন প্ল্যানিং সাজাবেন সেটাও কিন্তু দেখার বিষয়। র্যাঙ্কিংয়ের জায়গা থেকে চায়নার চেয়েও নর্থ কোরিয়া আরও বেশি এগিয়ে 9ম স্থানে, তবে হাইটের জায়গায় কিন্তু চায়নার থেকে তারা অনেক পিছিয়ে। এই টুর্নামেন্টে যেই দলগুলো রয়েছে তাদের হাইটের তুলনায় 4র্থ অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশের গতকালকে চায়নার বিপক্ষের যেই ম্যাচ, সেই ম্যাচের রেসটা এখন পর্যন্ত কাটেনি, তবে বাংলাদেশ দল তারা যে কতটা প্রফেশনাল এখনই নেমে গিয়েছে রিকভারি যেই সেশন সেটাতে। বাংলাদেশের পরের ম্যাচ নর্থ কোরিয়ার বিপক্ষে, সেই ম্যাচের আগে বাংলাদেশের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা। সেই আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিশেষ কিছু আলোচনা করতেই পারি, কেননা চায়নার বিপক্ষের যেই ম্যাচ, বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ খেললো, যেই গৌরব, সেই গৌরব এবং বুক চিতিয়ে লড়াই করা বাংলাদেশের মেয়েদের কাছ থেকে আমরা যে পেয়েছি, সেই সব প্রত্যেকটা বিষয়ে আসলে প্রশংসার। বিশেষ করে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ঋতুপর্ণা চাকমা এভাবেই বলেছিলেন, খেলার আগে তিনি নাকি নার্ভাস ছিলেন এবং ওই সময়টাতে এবং তিনি যে শটটা নিয়েছেন ভেবেছিলেন গোল হবে, এবং তিনি এটাও ভেবেছিলেন যদি এটি গোল হয় সেটি তার কেরিয়ারের এবং তার জীবনের সেরা গোল হিসেবেই তিনি বিবেচনা করবেন। গুলিস্তান থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশ দলকে নিয়ে অনেকে এভাবেও মন্তব্য করছেন। ভারতীয় অনেক সিনেমায় আমরা দেখি কালজয়ী অনেক দৃশ্য, তবে বাংলাদেশে ওরকমের সিনেমা তৈরি না হলেও বাংলাদেশের মেয়েরাই, তাদের জীবনটাই তো এখন সিনেমা। কেননা গুলিস্তান থেকে সেই অস্ট্রেলিয়া, সুদূর অস্ট্রেলিয়া, এশিয়ান কাপ যখন দুইটা দেশের পতাকা ওই মাঠে উন্মোচিত হয়েছে, বাংলাদেশ দল যখন প্রবেশ করছিল সেই টানেল থেকে মাঠের দিকে, তখন যে আতশবাজি ফুটেছিল, অনেকের স্বপ্ন ছিল বাংলাদেশের এই পতাকাটা এশিয়ান কাপের মঞ্চে, যেটাকে এশিয়ার বিশ্বকাপও আপনি বলতে পারেন। সেই স্বপ্নই তো বাংলাদেশ পূরণ করেছে। এই ম্যাচটা বাংলাদেশের খেলা স্বপ্ন পূরণই ছিল, তবে বাংলাদেশ শুধু ম্যাচ খেলার স্বপ্ন পূরণটাই করতে যায়নি, বাংলাদেশ যেন দেখাতে গিয়েছে, বাংলাদেশ প্রমাণ করতে গিয়েছে যে এই ফুটবল বিশ্বে বাংলাদেশ ওমেন্স টিমটা নতুন এক গর্জন নিয়ে এসেছে। আত্মেমিলিজ চাইনিজ কোচ, তিনি বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে, বিশেষ করে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদেরকে নিয়ে তিনি যেভাবে প্রশংসা করেছেন, তিনি কিন্তু একটা জায়গায় অনেক বেশি চমকে গিয়েছেন, যেই জায়গায় আমরাও চমকে গিয়েছিলাম। পিটার বাটলারের যেই সিদ্ধান্ত, কি এক ইঞ্জিনিয়ারিং গোলকিপার পজিশনে রূপনা চাকমা, যিনি 2বারের সাফ চ্যাম্পিয়ন, একজন গোলকিপার, সেরা গোলকিপার, সেই সাফে সেই রূপনা চাকমা এই ম্যাচে মিসিং। অস্ট্রেলিয়ান মাঠে, যেখানে সিডনিতে এশিয়ান কাপের মঞ্চ, বিশাল মঞ্চ, বাংলাদেশ প্রথমবার খেলছে, তাও আবার 9বারের চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে, তখন গোলকিপারের অতন্ত্র প্রহরী হিসেবে মিলি আক্তার, সেই রূপনা চাকমা ওই জায়গাটাতে নেই। এই সিদ্ধান্তে চাইনিজ কোচ তিনিও চমকে গিয়েছেন। এবং অনেক বেশি সমালোচনা হচ্ছিল পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স নিয়ে। আমরাও কিন্তু এই বিষয়টা, বিশেষ করে আমি প্রত্যেকটা বারই এই বিষয়টা সমালোচনা করে আসছি, যে বড় বড় দলের বিপক্ষে এশিয়ান মঞ্চে পিটার বাটলারের এই সিদ্ধান্ত, হাইলাইন ডিফেন্সের যেই টেকনিক, সেটা কতটা কাজে দিবে। তবে আসলেই কাজে দিয়েছে। চায়নার বিপক্ষেও কিন্তু প্রথম গোলটা চায়নার বাতিল হয়েছে এই অফসাইডের ট্র্যাপে পড়ে, এবং সেটাই কিন্তু ওই যে হাইলাইন ডিফেন্সের ফসল। তার মানে পিটার বাটলার কতটা মাইন্ড গেম খেলতে পারেন, তিনি আসলে কতটা টেকনিক্যাল, আমরা কিন্তু চায়নার বিপক্ষের ম্যাচে স্পষ্ট দেখতে পেরেছি। এবং এই ম্যাচে বাংলাদেশের ফিজিক্যাল ডিফারেন্সটা সবচেয়ে বেশি ছিল, কেননা এই টুর্নামেন্টে হাইটের যেই ডিফারেন্স, সেটা চায়না সবচেয়ে টপে এবং বাংলাদেশ সবচেয়ে বটমে। কেননা বাংলাদেশের অ্যাভারেজ যেই হাইট, সেটা হচ্ছে 149 সেন্টিমিটারের এই রকমের প্লাস, এবং চায়নার যেই প্লেয়াররা রয়েছে তাদের অ্যাভারেজ হাইট 170 সেন্টিমিটার। আপনি একটু কল্পনা করেন কতটা হাইটের শারীরিক যেই ডিফারেন্স। এই জায়গায় টেকনিক্যালি পিটার বাটলার কিভাবে সামলেছেন, এবং বাংলাদেশের প্লেয়ারদের কোথাও তাদের শরীরী ভাষায় কখনো হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় দেখিনি আমি। টেকনিক্যালি গোলকিপারের ওই চেঞ্জটা এবং হাইলাইন ডিফেন্স, ওইখান থেকে পিটার বাটলারের না ফেরা, কিংবা খেলোয়াড়দের যে শরীরী ভাষা এবং
ফিজিক্যাল যে ডিফারেন্সটা হাইটের, এতগুলো প্রতিবন্ধকতা এই জায়গায় টেকনিক্যালি পিটার বাটলার খুব ভালোভাবেই সামলেছেন এবং বিশেষ করে আমাদের মনটা জয় করেছে মেয়েরা। এই যে শরীরী ভাষা, তাদের লড়াকু যেই মনোভাব, সেটাই। পরবর্তী ম্যাচ নর্থ কোরিয়ার বিপক্ষে পিটার বাটলার সেই ম্যাচে কোন প্ল্যানিং সাজাবেন সেটাও কিন্তু দেখার বিষয়। র্যাঙ্কিংয়ের জায়গা থেকে চায়নার চেয়েও নর্থ কোরিয়া আরও বেশি এগিয়ে, নবম স্থানে। তবে হাইটের জায়গায় কিন্তু চায়নার থেকে তারা অনেক পিছিয়ে। এই টুর্নামেন্টে যেই দলগুলো রয়েছে তাদের হাইটের তুলনায় চতুর্থ অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া। বাংলাদেশ নর্থ কোরিয়ার বিপক্ষে কী রকমের পারফরমেন্স করবে কিংবা কোন স্ট্র্যাটেজি নিয়ে তাদের নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামা উচিত, কেননা সামনে যখন কোয়ালিফাইয়ের পথ পাড়ি দিতে হবে, কোয়ালিফাইয়ের পথ পাড়ি দিতে বাংলাদেশের আসলে কি সমীকরণ সামনে দাঁড়িয়ে, সব কিছু নিয়েই আরেকটু আমরা আলোচনা করি। বাংলাদেশের নর্থ কোরিয়ার বিপক্ষে বিশেষ কিছু করার দরকার নেই, শুধু চায়নার বিপক্ষে যেই খেলাটা বুক চিতিয়ে লড়াই করা, সবটুকু নিংড়ে দিয়ে যেই লড়াই করার মনোভাব, সেটি নিয়ে মাঠে নামলেই হবে। পিটার বাটলার স্ট্র্যাটেজি সাজাবেন আশা করি সেভাবেই। তবে কোয়ালিফাই করতে হলে এই নর্থ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের যেই টার্গেটটা ছিল চায়নার বিপক্ষে হারা, কিন্তু গোল ব্যবধানে কতটা হারা, সেই জায়গায় বাংলাদেশ সফল। এবং এবার নর্থ কোরিয়ার বিপক্ষেও সেই সেম কাজটাই বাংলাদেশের করতে হবে। বাংলাদেশের সব টার্গেট শেষ ম্যাচকে ঘিরেই করতে হবে যদি কোয়ালিফাই করার টার্গেটটা নেয়, কেননা উজবেকিস্তানকেই টার্গেট করতে হবে এই টুর্নামেন্টে। কেননা ইতিমধ্যে বাংলাদেশ বেস্ট থার্ড প্লেস যেই টিম রয়েছে সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত একে রয়েছে। শুধু ভিয়েতনাম এবং ইন্ডিয়ার যেই ম্যাচ, সেই ম্যাচের ফলাফল আসলে সম্ভবত বাংলাদেশ দুয়ে যেতে পারে, এরপরে আর যাবে না। কেননা ওই যে 3 নম্বর পজিশনের থেকে তাদের গোল ডিফারেন্সটা এখন পর্যন্ত 1 কম, সেখানে বাংলাদেশটা এগিয়েই থাকবে শুধুমাত্র ভিয়েতনাম এবং ইন্ডিয়ার ম্যাচের ফলাফল আসা পর্যন্ত। তবে কোয়ালিফাই যদি করতে পারে সেখানে টার্গেটটা ওই উজবেকিস্তানকেই করতে হবে বাংলাদেশকে। তবে অনেকে প্রশ্ন তুলছেন, সাবিনা সুমাইয়ারা কিংবা কৃষ্ণা রানীরা যদি থাকতো এই দলটাতে তাহলে সম্ভবত আরও বেটার কিছু আউটপুট আমরা পেতে পারতাম। পিটার বাটলারের সাথে তাদের যে দ্বন্দ্বের বিষয়টা, সেটি অনেকে সামনে নিয়ে এসেছে। তবে আমার মনে হয় কোনো ব্যক্তি খেলোয়াড় মুখ্য নয়, মুখ্য হচ্ছে পুরো দল, বাংলাদেশের 11 জন প্লেয়ার। কেননা আপনার ব্যক্তি সব সময় এই দলের সাথে থাকবে না, কিন্তু দলটাই কিন্তু শেষমেশ থাকবে, শেষ পর্যন্ত একটা দলই থাকবে। আগামী 5 বছর পরে বাংলাদেশ দলটা থাকবে, বাংলাদেশ ওমেন্স টিমটা থাকবে, কোনো ব্যক্তি প্লেয়ার থাকবে না। তার মানে পিটার বাটলারের সিদ্ধান্তে আমি এখন পর্যন্ত সায় দিচ্ছি, কেননা ফিটনেস ইস্যুতে তার যে অনড় অবস্থান, সেই জায়গায় পিটার বাটলার অনড় ছিলেন এবং সেটাই থাকা জরুরি। কেননা 2-1 জন প্লেয়ারের উপরে ডিপেন্ড করে পুরো দেশটাকে, পুরো দলটাকে নষ্ট করার চেয়ে সিস্টেমটাকে বদলে গেলে সেটাই হবে বাংলাদেশের প্রজন্ম থেকে প্রজন্মের পরবর্তী যেই ফলাফল, সুফল, সেটাই বাংলাদেশ ভোগ করবে। পিটার বাটলার এই জায়গায় আমার কাছ থেকে সেলুটটা পেতেই পারে 100%। কেননা তিনি যেই কাজটা করেছেন, তিনি যেই দৃষ্টান্ত নজির স্থাপন করেছেন বাংলাদেশের নারী ফুটবলে ভবিষ্যতে, আশা করি এটা অনেক লম্বা দূর আমরা সেই সুফলটা ভোগ করতে পারবো। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। বাংলাদেশের এই যে টেকনিক্যাল আলোচনা কিংবা কোয়ালিফাইয়ের পথে বাংলাদেশ কতটা সফল হতে পারে, কিংবা বাংলাদেশ দলটাকে নিয়ে আপনার আসলে আসার জায়গা কতটুকু, আপনার প্রত্যাশা, কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।